ইয়ে দিও। হ্যাঁ, হ্যাঁ, এবার শোনা যাচ্ছে, আচ্ছা বল। ঠিক আছে। হুম। হ্যাঁ, সবাইকে আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমি তোমাদের সাথে আমার প্রথম ক্লাস। তো আজকে আমি ক্লাস নিব টেন্সের উপরে, ইংলিশ ক্লাস নিব। আজকে সিম্পল প্রেজেন্ট টেন্স আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা আমি পড়াবো তোমাদেরকে। যদি কথা বুঝতে না পারো অবশ্যই কোশ্চেন করবা, বা যদি কোনো মানে প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কোশ্চেন করবা। আচ্ছা তাহলে ক্লাস শুরু করতেছি। আচ্ছা, টেন্স। টেন্স হচ্ছে তোমার কাল। একটা কাজ আমরা করতেছি, মানে সেটা কখন করতেছি এটাই হচ্ছে তোমার কি টেন্স বা কাল। হ্যাঁ, ক্রিয়া সম্পন্ন, এখানে দেখো লেখা আছে কি ক্রিয়া সম্পন্ন হওয়ার সময়কে টেন্স বা কাল বলে। টেন্স হচ্ছে প্রধানত আমরা তিন ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে বর্তমান কাল মানে প্রেজেন্ট টেন্স, অতীতকাল পাস্ট টেন্স, আর ভবিষ্যৎ কাল হচ্ছে ফিউচার টেন্স। আমরা সাধারণত কোনো কাজ হয়তো অতীতে করি, না হলে বর্তমানে করে থাকি, না হলে আমরা সেটা ভবিষ্যতে করব। এই তিনটাই হচ্ছে তোমার টেন্স বা কাল, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। তোমরা কি দেখতে পাচ্ছ স্ক্রিনটা? জি মিস। হ্যাঁ, হ্যাঁ ম্যাম। আচ্ছা ঠিক আছে। আবার দেখো এই জি মিস। আচ্ছা, এবার দেখো প্রেজেন্ট পাস্ট ফিউচারকে আবার আমরা চারটা ভাগে ভাগ করতে পারি। পাশে দেখো লেখা দেওয়া আছে সিম্পল কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। তার মানে আমরা প্রেজেন্ট টেন্সকে চার ভাগে ভাগ করতে পারি, যেমন সিম্পল প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আবার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তেমনই ভাবে পাস্ট টেন্সকে আমরা চার ভাগে ভাগ করে থাকি, যেমন সিম্পল পাস্ট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আবার ফিউচার টেন্স যেটা ভবিষ্যৎকাল, সেটাকে আমরা চার ভাগে ভাগ করে থাকি, যেমন সিম্পল ফিউচার টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। বুঝতে পারছো? ইয়েস মিস। হ্যাঁ ম্যাম। আচ্ছা ঠিক আছে। তাহলে এবার আমরা দেখব যে হচ্ছে প্রেজেন্ট। প্রেজেন্ট মানে কি? প্রেজেন্ট মানে হচ্ছে তোমার বর্তমান। আমরা বর্তমানে যেগুলো কাজ করে থাকি, মানে প্রতিদিন করে থাকি, বা যেগুলা কাজ আমরা করতেছি, চলমান যেসব কাজ, বা কিছু কাজ আমরা করে আসছি সেটার ফলাফল এখনো পাই নাই, বা একটা কাজ আমরা কিছুক্ষণ সময় ধরে করতেছি বর্তমানে, এই ধরনের যতগুলো বাক্য আছে যদি এরকম বুঝায় তাহলে এক্ষেত্রে তোমার প্রেজেন্ট টেন্স হবে। আমি আবার বলতেছি যে হচ্ছে যদি কোনো কাজ আমরা বর্তমানে করি, মানে সময়টা যদি বর্তমানের বুঝায়, সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট টেন্স বা বর্তমান কাল যেটা সেটা হচ্ছে আমরা ব্যবহার করি। প্রেজেন্ট টেন্স আমি কি বললাম একটু আগে, যে প্রেজেন্ট টেন্স তোমার চার ধরনের হয়, যেমন সিম্পল টেন্স, একটু মাইক্রোফোনটা বন্ধ করে রাখো একজন। নুসরাত মৌসুমী নামে একজন আছে, একটু মাইক্রোফোনটা বন্ধ করে রাখো। হ্যাঁ, যখন প্রশ্ন করবে তখন একটু খুলে রাখিও। হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা, তো প্রেজেন্ট টেন্স হচ্ছে তোমার বর্তমান কাজ, যেসব কাজ আমরা বর্তমানে করে থাকি এরকম বুঝায়, সেক্ষেত্রে প্রেজেন্ট টেন্সটা আমরা ব্যবহার করি। আমি একটু আগে বললাম যে প্রেজেন্ট টেন্স আমরা চার ভাগে ভাগ করি, সিম্পল প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা আজকে কি করব? সিম্পল প্রেজেন্ট টেন্স আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে শুরু করা যাক। হ্যাঁ, প্রেজেন্ট সিম্পল টেন্স। প্রেজেন্ট সিম্পল বলতে কি বোঝায়, যে কোনো কাজ যেটা আমরা প্রতিদিন করে থাকি, বা যেটা সত্যি ঘটনা, যেমন ধরো যে সূর্য পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে অস্ত যায়, এটা একটা সত্য ঘটনা। তারপরে হচ্ছে অভ্যাসগত কাজ, যেমন তুমি রোজ স্কুলে যাও, অভ্যাসগত বা নিয়মিত কাজ, যেমন তুমি রোজ সাঁতার কাটো, রোজ খাও, রোজ স্কুলে যাও, রোজ ক্লাস করো, এই ধরনের যদি মানে বাক্যে থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট সিম্পল টেন্সটা ইউজ করব। এই ধরনের বাক্যে সাধারণত বাংলা যে ক্রিয়া থাকে তার শেষে কি থাকে? রস্যই থাকে, ও থাকে, অন্তস্থ ও থাকে, এ থাকে। এই যে এই ধরনের বাক্যে ক্রিয়া সেটি কি থাকবে? এই যে রস্যই ও, অন্তস্থ অ, এ থাকবে। আর বাক্যটাতে কি বুঝাবে? অভ্যাস বুঝাবে। যেমন তুমি রোজ ভাত খাও, রোজ হাঁটাহাঁটি করো, বা রোজ তুমি গল্পের বই পড়ো, এই ধরনের অভ্যাস বুঝাবে।
সত্যি স্যার ঘটনা কথা বোঝা বোঝাবে। যাচ্ছে না, সাউন্ড কম। তোমার সাউন্ড বাড়ে না একটু। যার সাউন্ড কম সে একটু তোমার মোবাইলের সাউন্ড বাড়ে না, এখান থেকে শোনা যাচ্ছে তো আমাদের এখানে। হ্যাঁ হ্যাঁ কন্টিনিউ করবো? হ্যাঁ করো। আচ্ছা, তো সিম্পল প্রেজেন্ট টেন্সে কি বোঝাবে? অভ্যাস বোঝাবে, সত্য ঘটনা বোঝাবে, যেমন সূর্য পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে অস্ত যায়, এ ধরনের ঘটনা। বা নিয়মিত কাজ, যেগুলো তুমি নিয়মিত করে থাকো, যেমন স্কুলে যাও, ক্লাস করো, বই পড়ো, এগুলো হচ্ছে নিয়মিত কাজ। এই ধরনের বাক্যে বাংলা যে ক্রিয়াটা থাকবে, ক্রিয়া বলতে কি কাজটা যে বুঝাবে, লাস্টে কি থাকবে? রস্যই থাকবে, থাকবে অন্তুস্থ থাকবে, এই থাকবে। এগুলো হচ্ছে তোমার চেনার উপায়। যেমন উদাহরণ দেখি, যে আমি বই পড়ি। আমি বই পড়ি, এটা একটা তোমার নিয়মিত কাজ বোঝাচ্ছে। তাহলে কি হবে? আই রিড আ বুক। এক্ষেত্রে মানে গঠন কি হবে বাক্যে? এটা হচ্ছে গঠন। গঠনে কি হবে? প্রথমে আসবে তোমার সাবজেক্ট। আচ্ছা, তোমাদের কি সাবজেক্ট অবজেক্ট সম্পর্কে ধারণা আছে? না। আচ্ছা বলে দাও, সাবজেক্ট অবজেক্ট সম্বন্ধে বলে দাও নিলি। আচ্ছা, সাবজেক্ট আর অবজেক্ট কি? আমরা হচ্ছে একটা সেন্টেন্স কাকে বলে জানো? এটা তো জানো। হ্যাঁ, বাক্য। বাক্য। আচ্ছা, দুই বা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দুই বা ততোধিক ওয়ার্ড যদি পাশাপাশি বসে কোনো অর্থ দেয়, তাহলেই হচ্ছে সেটা বাক্য। যেমন আমি ভাত খাই, এখানে একের অধিক ওয়ার্ড আছে না, শব্দ আছে। আমি ভাত খাই, 3টা শব্দ আছে। এগুলো পাশাপাশি বসে একটা অর্থ দিছে, মানে আমি ভাত খাচ্ছি, এটা একটা অর্থ প্রকাশ করতেছে। তো সেটাই হচ্ছে কি তোমার বাক্য। হ্যাঁ, এই ক্ষেত্রে একটা বাক্যের ইংলিশ কি? সেন্টেন্স। সেন্টেন্সে হচ্ছে তোমার 2টা পার্ট থাকে, একটা হচ্ছে সাবজেক্ট, একটা হচ্ছে অবজেক্ট। সাবজেক্ট হচ্ছে যে তোমার কাজটা করতেছে, কর্তা যে তোমার কাজটা করতেছে, সে হচ্ছে কি তোমার সাবজেক্ট। আর মানে কি করতেছে সেটাই হচ্ছে তোমার অবজেক্ট। তাহলে আমি ভাত খাই, এখানে সাবজেক্ট কে হচ্ছে? তাহলে আমি, কারণ ভাতটা আমি খাচ্ছি। আর ভাত খাচ্ছি মানে সাবজেক্ট কি করতেছে সেটাই হচ্ছে তোমার অবজেক্ট। বুঝতে পারছো? আর কোনো সমস্যা সাবজেক্ট অবজেক্ট নিয়ে? No, ma'am. No. No. আচ্ছা ঠিক আছে, No, ma'am. No, ma'am. আচ্ছা ঠিক আছে। তাহলে হচ্ছে এখন দেখো গঠন, দেখো গঠনে কি বলছে? এই যে স্ট্রাকচার ফর গঠন, স্ট্রাকচার প্রথমে কি বলবে? সাবজেক্ট, মানে যে কাজটা করতেছে সেটা বসবে। তারপরে ভার্ব বসবে। ভার্ব বলতে কি কাজ মানে কাজ যেটা করা হচ্ছে সেটা বসবে, ভার্ব। তারপর কি বসবে? লাস্টে অবজেক্ট বসবে, মানে অতিরিক্ত অংশ। সাবজেক্ট সম্পর্কে কি করবে? অতিরিক্ত তথ্য দিবে, সাবজেক্ট কি করতেছে। এই যে উদাহরণে আসো, আমি বই পড়ি, এখানে সাবজেক্টকে আমি, ঠিক আছে? তোমার ভার্ব, এটা একটা কাজ বোঝাচ্ছে, ভার্ব। আর বই হচ্ছে তোমার অবজেক্ট, পড়তেছি, বই পড়তেছি। তাহলে আই রিড দ্য বুক। এই ক্ষেত্রে দেখো নোট এখানে একটা দেওয়া আছে, দেখো যদি সাবজেক্ট হি হয়, আচ্ছা একটু মাইক্রোফোনটা মিউট করে রাখলে ভালো হ্যাঁ হয়। নুসরাত মৌসুমী একটু মাইক্রোফোনটা মিউট করে রাখো। নুসরাত মৌসুমী দেখা যাচ্ছে, হ্যাঁ একটু মাইক্রোফোনটা মিউট করে রাখো। মাইক্রোফোনটা একটু সবাই দেখো, ওই যে নিচে মাইক্রোফোন আছে, হ্যাঁ যে অনেকের মাইক্রোফোনটা চালু আছে, একটু মিউট করে রাখো। প্রশ্ন করার সময় শুধু চালু করবা, হ্যাঁ। এই যে নাম হচ্ছে নুসরাত মৌসুমী, একটু নাম দেওয়া আছে, আইডির নাম। হ্যাঁ থ্যাংক ইউ। আবার নুসরাত মৌসুমী একটু ইয়ে করো, সাউন্ড বন্ধ করো। তোমার সাউন্ড বন্ধ হয়নি এখনো। একটা মাইকের মতো একটা চিহ্ন আছে দেখো নিচে। হ্যাঁ ব্যাট হয়েছে, হ্যাঁ থ্যাংক ইউ। না বলো নেলি। আচ্ছা দেখো এখানে একটা নোট দেওয়া আছে, সাবজেক্ট যদি হি হয়, শি, ইট বা যে কোনো নাম, যেমন মনে করো রহিম, করিম, তারপরে হচ্ছে
যেমন আমার নাম নিহিলি, যদি এরকম তোমাদের মানুষের নাম বুঝায় তাহলে সেক্ষেত্রে ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত করা হয়। আর যদি আই, উই, ইউ, দে এরকম থাকে তাহলে ভার্বটা মানে নর্মাল ফর্মেই হয়, তার সাথে কিছু যোগ করতে হয় না। দেখো এখানে দেখো সাবজেক্ট আছে কি, আই আছে, ভার্বের সাথে কিন্তু কিছু যোগ হয় নাই, ভার্ব যেমন আছে সেরকমই বসছে, আই রিড এ বুক। ম্যাম শোনা যাচ্ছে না। হ্যাঁ, কার শোনা যাচ্ছে না? এর সাউন্ড বাড়ো, তোমার মোবাইলে সাউন্ড কম হয়তো, নাহলে ইয়ে করো, হেয়ারফোন ইউজ করো, আচ্ছা ইয়ারফোন ইউজ করতে পারো? ইয়ারফোন ইউজ করো, যে শুনতে পাচ্ছ না ইয়ারফোন ইউজ করো। আচ্ছা স্যার, এই ক্লাস কি রেকর্ড থাকবে? হ্যাঁ এই ক্লাস কি রেকর্ড থাকবে? হ্যাঁ, রেকর্ড হচ্ছে না, বলো। আচ্ছা তারপরে হচ্ছে কোথায় ছিলাম? হ্যাঁ, যে সাবজেক্ট যদি তোমার হি, সি, ইট বা যে কোনো নাম হয় তাহলে সেক্ষেত্রে ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত হবে। যেমন এখানে দেখো আমি বই পড়ি, এখানে সাবজেক্ট হচ্ছে আই, এরপরে ভার্বের সাথে এস বা ইএস কিন্তু যুক্ত হয় নাই, তাহলে এইসব মানে আই, উই, ইউ, দে এগুলো থাকলে ভার্বের সাথে কিছু যুক্ত হবে না। কিন্তু যখনই হি, সি, ইট বা কোনো নাম থাকবে তখনই ভার্বের সাথে তোমার এস বা ইএস যুক্ত হবে। এরকম একটা উদাহরণ দেখি। এই যে এরকম একটা উদাহরণ, এদিকে দেখো, সে ভাত খায়, তাহলে কি হচ্ছে, শি ইটস রাইস। এই দেখো ভার্বের সাথে এস চলে আসছে। আবার দেখো, এটা তো আমরা হচ্ছে তোমার অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে দেখলাম। যদি আমরা এখন বাক্যটাকে প্রশ্নবোধক করতে চাই, যদি আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সকে যদি এখন আমরা প্রশ্নবোধক করতে চাই তাহলে কি হবে, প্রথমে আমাদেরকে ডু বা ডাস নিয়ে আসতে হবে, তারপর কি নিয়ে আসতে হবে, সাবজেক্ট, তারপরে মূল ভার্ব, তারপরে মানে যেটুকু বাক্য অবশিষ্ট থাকবে অথবা অর্থাৎ হচ্ছে অবজেক্ট, লাস্টে কি বসবে, কোশ্চিন মার্ক বসবে। প্রশ্নবোধক কিন্তু না দিলে সেটা হচ্ছে মানে প্রশ্নবোধক বাক্য হবে না, যদি প্রশ্নবোধক চিহ্ন আমরা না দিয়ে থাকি। আই, উই, ইউ এগুলো থাকলে তোমার হচ্ছে সামনে ডু বসবে। কিন্তু এই যে হি, সি, ইট বা নাম বোঝাইলে যেমন ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হচ্ছে, তেমনি যদি বাক্যে হি, সি, ইট বা নাম থাকে প্রশ্নবোধক করার সময় সামনে কি চলে আসবে, ডাস চলে আসবে। তাহলে আমরা একটা প্রশ্নবোধক বাক্য দেখি। আমি কি বই পড়ি, আমি কি বই পড়ি এটা একটা প্রশ্নবোধক বাক্য। তাহলে এই দেখো, ডু আই রিড আ বুক, এখানে সাবজেক্ট আই আছে, এজন্য এখানে ডু আসছে। হি, সি, ইট বা যে কোনো নাম থাকলে এখানে কিন্তু ডাস চলে আসতো। এই যে সে কি ভাত খায়, ডাস শি ইট রাইস। হি, সি, ইট বা যে কোনো নাউনের মানে নামের পরে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়, তাই প্রশ্নবোধক করার সময় সামনে কি আমরা ব্যবহার করতেছি, ডাস ব্যবহার করতেছি। এই পর্যন্ত সবাই বুঝছো? কারো কোনো সমস্যা আছে? নো মিস। না ম্যাম। না ম্যাম। নো মিস। আচ্ছা ঠিক আছে, এবার আমরা আচ্ছা ঠিক আছে, আচ্ছা এবার আমরা কি দেখবো, যে বাক্যটাকে যদি আমরা না বোধক করতে চাই মানে নেগেটিভ করতে চাই তাহলে কি হবে। আচ্ছা প্রথমে আসবে কি, সাবজেক্ট আসবে মানে যে কাজটা করবে, তারপর ডু অথবা ডাজ আসবে, এরপরে একটা নট হবে, নটটা আসলে এখানে দেওয়া নাই, ডু বা ডাসের পরে একটা নট বসবে, হ্যাঁ, তারপরে ভার্ব বসবে, তারপরে কি বসবে, অবজেক্ট বসবে। আচ্ছা ডু বা ডাজ এর পরে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে না আসলে, এটা ভুল হয়ে গেছে, এটা ঠিক করে নিতে হবে। একটু ভুল হয়েছে আর কি। হ্যাঁ, ওই জন্য আচ্ছা এটা হচ্ছে একটু কারেকশন দরকার আছে। এটা কারেকশন করে দেবো পরে। হ্যাঁ, আচ্ছা এটা একটু কারেকশন করে দিব, তোমরা আশেপাশে যদি খাতা থাকে তাহলে লিখে নিতে পারো। নেগেটিভ মানে যদি আমরা না কোথায় হবে না করি ম্যাম? আচ্ছা এটা পরে নোট হ্যাঁ? দিয়ে দেবো ঠিক করে, আর খেয়াল করে কোথায় হবে না ম্যাম? আচ্ছা এখানে তোমার দেখো, নেগেটিভ করার সময় প্রথমে তোমার সাবজেক্ট বসবে, তারপরে ডু অথবা ডাস বসবে সাবজেক্ট অনুযায়ী, তারপরে একটা নট বসবে। নেগেটিভ মানে কি, না বোধক আসবে, তো সেজন্য আমরা একটা নট ব্যবহার করব।
তারপরে ভার্ব বসবে, ভার্বের পরে অবজেক্ট বসবে। আমরা যে ডু বা ডাস ইউজ করতেছি এজন্য ভার্বের সাথে আমাদেরকে এক্সট্রা করে এস বা ইএস যুক্ত করতে হবে না। ও আচ্ছা। বুঝতে পারছো? হ্যাঁ। এটা একটু ভুল আছে, এটা পরে কারেকশন করে দেওয়া হবে। আমরা একটা উদাহরণ দেখি, উদাহরণ দেখলে বুঝতে পারবা। এই দেখো, যেমন আমরা ফুটবল খেলি না, আমরা ফুটবল খেলি না, তাহলে কি উই। এই দেখো উই এর জন্য কি আসছে, ডোন্ট আসছে। মানে ডোন্ট মানে কি, ডু নট, ডু নটটাই তোমার শর্টকাটে ডোন্ট লিখি আমরা, উই ডোন্ট, তারপরে প্লে, তারপরে হচ্ছে ফুটবল। আবার দেখো, সে ভাত খায় না, সি এর জন্য কি আসছে, ডাজ নট, সি ডাজ নট ইট রাইস। ঠিক আছে, এই যে ডাজ নটটাকে আমরা শর্টে কি লিখি, ডাজন্ট, মানে ওটা ইয়ে হয়ে যায়, উজ্জ্ব হয়ে যায়, ওটা লিখতে হয় না, ডাজন্ট, সি ডাজন্ট ইট রাইস। ওকে বুঝছি। আচ্ছা ঠিক আছে, আশা করি এই পর্যন্ত কারো সমস্যা নাই। ওকে ম্যাম। এবার আচ্ছা ধন্যবাদ। এবার আমরা হচ্ছে যাব প্রেজেন্ট কন্টিনিউয়াস আচ্ছা, টেন্সে। এই প্রেজেন্ট কন্টিনিউয়াস আগে দুই একটা প্রশ্ন জিজ্ঞাসা করো, হ্যাঁ, তাইলে একটু হবে। আচ্ছা আমি বলতেছি, তুমি প্রশ্ন করবা। যারা বিনতে জাকির আসো, সেন্ট ফ্রান্সিস স্কুল অ্যান্ড কলেজ, নাই মনে হয়, আসো। যারা বিনতে জাকির, নাই। মীর আরফিন রায়ান আসো, নাই চলে। মিহাদ, মিহাদ আসো, মিহাদ নারায়ণগঞ্জ হাই স্কুল। আব্দুল্লাহ আল রাজি আসো, আব্দুল্লাহ আল রাজি আসো। মাহিনুর রহমান আসো, মাহিনুর রহমান। হ্যাঁ স্যার। হ্যাঁ, ওকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করো নেহলি। আচ্ছা মাহিনুর রহমান, হ্যাঁ আচ্ছা বলো তো, আমরা হচ্ছে বাক্যে ভার্বের সাথে এস অথবা ইএস কখন যুক্ত করব প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট টেন্সে? যখন যখন ভার্ব থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন এস বাই এস যোগ করতে হয়। কি? ঠিক ও আছে, সরি ম্যাম, ভুল বলছি। এই হি সি ইট নেম ভার্বের সাথে থাকলে তাহলে সেখানে এস বাই এস যোগ করতে হয়। আচ্ছা ঠিক আছে, কিন্তু একটু ভুল আছে ভাইয়া। যদি ভার্বের সাবজেক্ট তোমার হি সি ইট বা কোনো নাম হয় তাহলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করতে হয়। ও সরি। আচ্ছা সরি কিছু নাই, এটা হচ্ছে ঠিক হয়ে যাবে। এই দেখো এখানে হচ্ছে দেওয়া আছে উপরে, এই যে হয়ে গেল। এখানে এই যে হি সি ইট বা নেম, এটা হচ্ছে তোমার সাবজেক্ট যদি হি সি ইট অথবা নেম বুঝায় তাহলে ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত করতে হবে। আচ্ছা আরেকটা কোশ্চেন করবো কাউকে। আদিব আব্দুল্লাহ আসো, আদিব আব্দুল্লাহ। আয়েশা রাইয়ানা খান, নাহিয়ান আরাফ, প্রত্যাশা আচার্য। আসি স্যার। হ্যাঁ আসি স্যার। হ্যাঁ, জিজ্ঞাসা করো নেহলি, জিজ্ঞাসা করো। আচ্ছা না বোধক যদি করি তাহলে কখন আমরা ডু ব্যবহার করবো আর কখন ডাস ব্যবহার করব, ডু নট ডাস নট কখন ব্যবহার করব? যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে তখন ডাস হবে। আচ্ছা গুড। আর হচ্ছে হ্যাঁ ঠিক আছে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কোনগুলা? প্লিজ টিভি ইন যে কোন নাম। হ্যাঁ শুনতে পাইনি। হি সি ইন যে কোন নাম। হ্যাঁ হি ঠিক আছে, সি ইট যে কোনো নাম, গুড ঠিক আছে। হয়েছে। আচ্ছা এবার দেখো আমরা চলে আসি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে।
আচ্ছা, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলতে কি বোঝায়? প্রেজেন্ট মানে বর্তমান, যেটা আমি একটু আগে বললাম। কন্টিনিউয়াস মানে হচ্ছে তোমার চলমান, যে কাজটা তুমি করতেছো বা চলতেছে, এরকম যদি বুঝায় তাহলে সেক্ষেত্রে আমরা করব কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। বর্তমানে কোনো কাজ যদি চলমান বুঝায় তাহলে সেক্ষেত্রে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এক্ষেত্রে বাংলা ক্রিয়ার শেষে কি থাকবে? দেখো বাংলা ক্রিয়ার শেষে কি থাকবে? হি অথবা তেসি, তেসো, তেসে, তেন বা তেসেন। যেমন দেখো আমি এখন পড়ছি বা পড়তেছি, আমি, তারপরে হচ্ছে এই যে আমরা তার জন্য অপেক্ষা করতেছি। লাস্টে যদি তেসি, তেসো, তেসে, তেসেন বুঝায় তাহলে সেক্ষেত্রে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। মানে কি বর্তমানে যদি কোনো কাজ চলমান বোঝায়। এক্ষেত্রে দেখো গঠনটা দেখো, এই যে প্রথমে দেখো গঠনটা, প্রথমে কি বসবে? সাবজেক্ট বসবে। যেহেতু এখানে আমরা বর্তমানে কাজ করতেছি তো সেক্ষেত্রে গঠনটাতে একটু চেঞ্জ হয়ে যাবে। এখানে বসবে তোমার বি ভার্ব। তোমাদের বি ভার্ব সম্পর্কে ধারণা আছে? আচ্ছা, বি ভার্ব হচ্ছে কি? আছে এম ইজ আর ওয়াজ আছে মিস। আচ্ছা, was were, এই পাঁচটা হচ্ছে তোমার বি ভার্ব। প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে আমরা am, is, are এই তিনটা ব্যবহার করি। was were ইউজ করা হয় পাস্ট টেন্সের ক্ষেত্রে। যেহেতু আমরা প্রেজেন্ট টেন্স করতেছি তাহলে এখন আমরা কি ব্যবহার করব? am, is, are এই তিনটা আমরা ব্যবহার করব। হ্যাঁ, তাহলে দেখো যে হচ্ছে প্রথমে কি বসে? সাবজেক্ট বসে, বি ভার্ব বসবে, তারপরে একটা বি ভার্ব কি কি বসবে? am বসতে পারে, is বসতে পারে, are বসতে পারে। যেহেতু am is are এজন্য ভার্বের সাথে কি যুক্ত হবে? একটা আইএনজি যুক্ত হবে, তারপর কি হবে? অবজেক্ট। এখন দেখো আই এর পরে am যুক্ত হয়। এটা একটু যদি মানে যারা যারা না জানো তারা একটু হচ্ছে নোট করে নাও। আই এর পরে বি ভার্ব কি হয়? am হয়। ইউ এর পরে বি ভার্ব হয় আর। আই এর পরে এম, আই এর পরে হবে am। দোয়া আছে, নোটে দোয়া আছে, দেখো। এই যে এখানে দেওয়া আছে, দেখো নিচে আই এর পরে আছে হচ্ছে am, হি, শি, ইট বা যে কোনো নাম হইলে হচ্ছে is, আর ইউ, দে এগুলার পরে কি বসবে? আর বসবে। এই যে এটা। আচ্ছা, তাহলে একটা আমরা উদাহরণ দেখি। আমি এখন পড়তেছি, আই এম রিডিং নাও। এখন নাও, আই এম রিডিং নাও। আমরা তার জন্য অপেক্ষা করতেছি, উই আর ওয়েটিং ফর হিম। ঠিক আছে, তাহলে গঠনটা কি হবে? প্রথমে বসবে সাবজেক্ট, তারপরে বসবে বি ভার্ব am is are, তারপরে ভার্ব, ভার্ব সাথে আইএনজি, তারপর বসবে হচ্ছে অবজেক্ট। এবার দেখো ইন্টারোগেটিভটা দেখি আমরা। ইন্টারোগেটিভ মানে কি? প্রশ্নবোধক। হ্যাঁ বলো। সাউন্ড আসতেছে একটু। আচ্ছা, প্রশ্নবোধক বাক্যের ক্ষেত্রে কি হবে? এই যে বিভার্ব গুলো আছে না, এগুলা চলে আসবে তোমার প্রথমে। প্রশ্নবোধক বাক্যের ক্ষেত্রে কি হবে? বিভার্ব চলে আসবে প্রথমে, তারপরে বলবে কি? সাবজেক্ট, তারপরে ভার্বের সাথে আইএনজি, তারপর হচ্ছে অবজেক্ট। আচ্ছা, একটু মিউট করে রাখলে ভালো হয়। হ্যালো। হ্যাঁ, আচ্ছা, প্রশ্নবোধক বাক্যের ক্ষেত্রে কি হবে? প্রথমে বসবে হচ্ছে বি ভার্ব am, is, are, তারপরে বসবে তোমার সাবজেক্ট, তারপরে ভার্ব, ভার্বের পরে হচ্ছে আইএনজি, তারপর বসবে কি? অবজেক্ট। যেমন এখানে দেখো, আমি কি এখন পড়তেছি? আমি কি এখন পড়তেছি?
তাহলে কি দেখো প্রথমে আসবে এম, এই যে বি ভার্ব আই এর জন্য, আই রিডিং ভার্বের সাথে আইএনজি, তারপরে হচ্ছে নাও। এম আই রিডিং নাও? আমরা কি তার জন্য অপেক্ষা করতেছি? আর উই ওয়েটিং ফর হিম? আর উই ওয়েটিং ফর হিম? এ পর্যন্ত সবাই বুঝতে পারছো? জি মিস। জি ম্যাম। আচ্ছা, তারপর দেখো এখন নেগেটিভ বা না বোধক করার ক্ষেত্রে কি হবে? সাবজেক্ট বসবে প্রথমে, তারপরে কি বসবে? বি ভার্ব গুলো বসবে। যেহেতু নেগেটিভ বা না বোধক করবো এই জন্য একটা নট বসবে, হ্যাঁ। তারপরে ভার্ব, ভার্বের সাথে আইএনজি প্লাস হচ্ছে তোমার অবজেক্ট। একটা কথা মাথায় রাখবা, যখনই কন্টিনিউয়াস টেন্স বলবে সেক্ষেত্রে ভার্বের বি ভার্ব যুক্ত হবে। তাহলে হচ্ছে নেগেটিভ কিভাবে করলাম আমরা? প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে হচ্ছে বি ভার্ব বসবে, তারপরে নট বসবে, ভার্বের সাথে আইএনজি বসবে, তারপর কি বসবে? অবজেক্ট। মিস একটু আরেকবার বলবেন? আচ্ছা। হ্যাঁ নীলি আরেকবার বলো, একটু আস্তে আস্তে বলো, হ্যাঁ মাঝে মাঝে নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। প্লিজ। আচ্ছা, নেগেটিভ বা যখন আমরা না আচ্ছা যখন আমরা কোনো বাক্যকে না বোধক করবো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যখন আমরা না বোধক করবো, তখন প্রথমে কি বসবে? সাবজেক্ট বসবে। সাবজেক্ট মানে হচ্ছে কি? কর্তা, আই উই ইউ। তারপরে কি বসবে? এম ইজ আর বসবে। এটা তো একটু আগে পড়াইলাম যে আই এর পরে হচ্ছে এম বসে, হি শি ইট এর নেমের পরে ইজ বসে, উই ইউ দের পরে কি বসবে? আর বসবে। তারপর যেহেতু আমরা না বোধক করতেছি এজন্যের পরে কি বসবে? এটা নট বসবে। তারপরে হচ্ছে ভার্ব, আইএনজি, আর তারপরে অবজেক্ট। প্রেজেন্ট মানে শুধু প্রেজেন্ট কন্টিনিউয়াস বলে কথা না, যে কোনো কন্টিনিউয়াস টেন্স বা সেন্টেন্স বুঝালে ভার্বের সাথে তোমার আইএনজি যুক্ত হবে, ঠিক আছে? উদাহরণ দেখি, যে আমি এখন পড়ছি না বা আমি এখন পড়তেছি না, আই অ্যাম নট রিডিং নাও। তারপরে আমরা তার জন্য অপেক্ষা করছি না বা করতেছি না, উই আর নট ওয়েটিং ফর হিম। তারপরে দেখো, সে পানি পান করতেছে না, সরি, সে পানি পান করতেছে না, না বোধক আছে, হি ইজ নট ড্রিঙ্কিং ওয়াটার। হি ইজ নট ড্রিঙ্কিং ওয়াটার। ঠিক আছে, তোমরা বুঝতে পারছো? জি মিস। হ্যাঁ ম্যাম প্লিজ। তাহলে হচ্ছে সিম্পল সেন্টেন্স জি মিস। জি মিস। তোমাদের